This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। অনির্বাণের চক্রবহ শুরু করব, কিন্তু রোজকার মতো আজ শুরুতেই চোখ রাখবো সাতের সেনায়। তত্ত্বাবধায়ক সরকারের বর্ষপূর্তির আগেই কুর্সি ছাড়তে চান মোহাম্মদ ইউনূস। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবিতে তুঙ্গে জল্পনা। নির্বাচন, বিচার বিভাগ ও সরকারি ব্যবস্থার সংস্কারে নাজেহাল ইউনূস। চাঞ্চল্যকর ইঙ্গিত উপদেষ্টা রিজওয়ানা হাসানের। ইউনূস পদত্যাগ করবেন না, ফেসবুক পোস্ট ইউনূসের সহকারী ফয়েজ আহমদ তৈয়বের। পরে ব্যক্তিগত মত বলে দায় এড়ানোর চেষ্টা, মুছলেন ফেসবুক পোস্ট। বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সংঘাত সপ্তমে। ওয়াকারুজ্জামানকে সরাতে তৎপর ইউনূস। জওয়ানদের সমর্থন ওয়াকারের সঙ্গে সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছেন ইউনূস। প্রশাসনের উপর চাপ আরো বাড়িয়ে ডিসেম্বরের মধ্যে ভোট ঘোষণার দাবি বিএনপির। ইউনূসের 3 উপদেষ্টাকেও অপসারণের দাবি খালেদা জিয়ার দলের। ভারতে এখনো অনেক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন, তাদের ফেরত পাঠানো জরুরি। মন্তব্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। 2360 জনের বেশি বাংলাদেশির নাগরিকত্ব খতিয়ে দেখা জরুরি জানানো হয়েছে ইউনূস প্রশাসনকে, জানালো বিদেশ মন্ত্রক। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কার্যকর হবে না মধ্যশিক্ষা পর্ষদের শোকজ। চাকরিহারা শিক্ষকদের সেন্ট্রাল পার্ক চত্বরে অবস্থানের পরামর্শ। থাকতে পারবেন 200 জন, জানিয়ে দিল আদালত। ট্রাম্পের মতিভ্রমে বিপাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়ারা। চিন্তায় বহু ভারতীয় ছাত্রছাত্রী। যারা স্নাতক স্তরে পড়াশোনা করছেন তাদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, তা না হলে আমেরিকায় থাকার অনুমোদন হারাবেন। বেআইনি সিদ্ধান্ত, প্রতিশোধমূলক পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতে হার্ভার্ড কর্তৃপক্ষ। শেখ হাসিনা বাধ্য হয়ে দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে যা চলছে তা নিয়ে ভারত শুধুমাত্র একটি বিষয় তার মতামত জানিয়েছে, তার পরামর্শ দিয়েছে। দেশের ভিতরে অর্থাৎ বাংলাদেশের ভিতরে ও দেশের যারা সংখ্যালঘু আছেন অর্থাৎ বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, উপজাতির মানুষ, তাদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় এবং ভারত দ্রুত বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার দেখতে চায়। নির্দিষ্টভাবে বাংলাদেশের এই অভ্যুত্থান, বাংলাদেশের এই বেআইনি ক্ষমতা দখলকে ভারত স্বীকৃতিও দেয়নি, অস্বীকৃতিও জানায়নি, শুধু কূটনৈতিক সম্পর্ক রেখে গিয়েছে মাত্র। সত্যি বলতে কি এর বেশি মাথা ব্যথা আমাদের থাকার কোনো কারণ ছিল না। কিন্তু মাথা ব্যথা তৈরি করলো বাংলাদেশের ভিতরকার পরিস্থিতি। কি থেকে? বাংলাদেশের ভিতরে একের পর এক সন্ত্রাসবাদী জঙ্গি শুধু মুক্তি পেল না, মানে যারা একেবারে ছাপ মারার টেররিস্ট, সন্ত্রাসবাদী, আল কায়দার সন্ত্রাসবাদী, আনসারুল বাংলা সন্ত্রাসবাদী, একের পর এক শুধু মুক্তি পেল তা না, হেফাজতে ইসলাম বা বাংলাদেশের আরও নাম করা কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো রাস্তার উপরে দাপিয়ে বেড়াতে শুরু করলো। শুধু তাই নয়, তারা সরাসরি ভারতকে নিশানা করতে শুরু করলো। বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হতে লাগলো একটাই মাত্র কথা বলে, তারা নাকি বাংলাদেশের ভিতরে ভারতের চর, অর্থাৎ তারা হিন্দু হয়ে জন্মেছেন, এটাই তাদের সবথেকে বড় অপরাধ, তাই নাকি তারা আসলে ভারতের চর। ভারত নিশ্চিতভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছে, বারবার সতর্কবার্তাও জানিয়েছে, কিন্তু বাংলাদেশ শুধরোয়। বাংলাদেশে শুধরোবে না সেটা বোঝা যাচ্ছিল, তার কারণ বাংলাদেশ কার্যত পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে, 71-এর পূর্ব অবস্থায় ফিরে গিয়েছে। ফলে ভারতও তার মতো করে বাংলাদেশকে ডিল করার চেষ্টা করেছে কূটনৈতিকভাবে। কিন্তু বাংলাদেশের নতুন অশান্তি, নতুন তৎপরতা, এবার কি ইউনূস গদিচ্যুত হবেন? তাতে সত্যিই আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই, তার কারণ ইউনূস গদিচ্যুত হওয়া মানে বাংলাদেশে যে একটা নতুন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে তা নয়, বরঞ্চ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসতে দিচ্ছেন না বলেই ইউনূসের হয়তো গদিচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি। তাতে সামরিক অভ্যুত্থান হতে পারে, তাতে আরও ভয়ঙ্কর কট্টরপন্থী জঙ্গি ইসলামিক জিহাদি গোষ্ঠী, তাদের শক্তি, তারা ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ উচ্ছন্নেও যেতে পারে। এতেও সত্যি আমাদের কিছু যায় আসে না, কিন্তু যায় আসছে বারবার ওই একটি কারণে, বাংলাদেশ এখন ঠিক পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মতো ভারতে জঙ্গি ঢোকানোর জন্য পাকিস্তান, আইএসআই আর অবশ্যই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের কমন লঞ্চ প্যাড।
সেই বাংলাদেশ এই মুহূর্তে যে পরিস্থিতিতে রয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালানো থেকে শুরু করে আজ পর্যন্ত ঠিক যে পরিস্থিতিতে এসে বাংলাদেশ দাঁড়িয়েছে, আর তাতে আমাদের যে আশঙ্কা তৈরি হয়েছে সেই জায়গাটাকে স্পষ্ট করি একটা ছোট্ট প্রতিবেদনে। তারপর আসবো আজকের বিতর্কের কথা। আজকের প্রতিবেদন ধরে লাঠি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। মাননীয় সাদ শেখ তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আছে এক্সটেন্ডেড বাংলাদেশ। আগামী দিনে পশ্চিমবঙ্গের আন্তরিক সুরক্ষা, ভারতবর্ষের আন্তরিক সুরক্ষা তৃণমূল কংগ্রেসের জন্য কম্প্রোমাইজ হয়ে যায়। এরা ভোটের জন্য যা ইচ্ছে তাই করতে পারে, সুরক্ষাকে এরা কম্প্রোমাইজ করে রোহিঙ্গাদেরকে এখানে বসাচ্ছে। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। এটাই আজকের বিষয়। বাংলার দুয়ারে জঙ্গি বিপদ, আকচাকচি আছে, দায় ঠেলাঠেলি আছে, কিছু রাজনৈতিক চাপানুতরা আছে, কিন্তু সব দলের সব মতের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলই, শাসক তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী বিজেপি, কংগ্রেস, প্রত্যেকেই এই ভয়টা পাচ্ছেন এবং যথার্থ ভয় পাচ্ছেন পাকিস্তান, আইএসআই, আমেরিকান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের কমন লঞ্চপ্যাড, নতুন লঞ্চপ্যাড বাংলাদেশ, সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড বাংলাদেশ, তারা আমাদের জন্য এই মুহূর্তে একটা বিপদ হয়ে উপস্থিত কিনা এবং নতুন অস্থিরতা সেই বিপদ আরও বাড়াবে কিনা। আমি খুব দ্রুত আমার সঙ্গে উপস্থিত যে রাজনৈতিক প্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এবং তাদের একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিয়ে নেব। আমার আজকের যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র, শুভম দাস রয়েছেন আইনজীবী এবং শুভম তৃণমূল সমর্থক। আমার সঙ্গে সালাউদ্দিন শোয়েব চৌধুরী রয়েছেন বাংলাদেশ থেকে সাংবাদিক, বীজ পত্রিকার সম্পাদক, এবং আমার সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক এবং স্ট্র্যাটেজিক সম্পর্কের বিশেষজ্ঞ। আমি দ্রুত প্রতিক্রিয়া নেব তিন রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে। আমি প্রথম বিমল শঙ্কর বাবু, একদম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, আমি 1 মিনিট সময়ও দিচ্ছি না, সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। বাংলার দুয়ারে জঙ্গি বিপদ, বিমল শঙ্কর বাবু। অসম্ভব বিপদ। বিপদের কারণ হচ্ছে বাংলাদেশে ডামাডোল চলছে, বাংলাদেশ ডামাডোল বন্ধ হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। ডামাডোল প্রথম থেকেই চলছে এবং ইউনুস মিয়া সেই ডামাডোল সামলাতে পারেনি, বরং বাড়িয়ে দিয়েছে। ফলে এখন সে পালানোর পরিকল্পনা করেছে। এটা আর কিচ্ছু নয়, এই যে বলছে আমি পদত্যাগ করবো ইত্যাদিতে, এত জেনারাস ব্যক্তি উনি নন। উনি পালানোর পরিকল্পনা করেছেন, কারণ ইতিমধ্যে নিজের 50,000 কোটি টাকা ট্যাক্স ছাড়ফাড় নিয়ে নিয়েছেন, যা করার করেছে। এবার ভয় পাচ্ছে যে ইলেকটেড গভর্নমেন্টের জন্য যেভাবে চাপ বাড়ছে, তাতে যদি ইলেকটেড গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় ওনার কপালে দুর্গতি আছে। ফলে বাংলাদেশ আরেকটা ডামাডোলের দিকে যাচ্ছে, যেটা আছে আর একটু বাড়তে পারে বা এইরকম থেকে যেতে পারে। বাংলাদেশের যেটা হতে পারে আতঙ্কের বিষয়, সেটা হচ্ছে যেহেতু দরিদ্র দেশ, একটা বড় অংশের মানুষের সেফ কাজের কিচ্ছু নেই, তাদের খুব লোভ দেখিয়ে এনে জঙ্গি তৈরি করে সেই জঙ্গিদের পাঠিয়ে দেওয়া বিভিন্ন দেশে, ভারত সহ বিভিন্ন দেশে, এটা একটা বড় বিপদ। ফলে সেই বিপদের মধ্যে আমরা আছি এবং আমাদের কনস্ট্যান্ট এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, নইলে আমরা কিন্তু বিপদে পড়ব। নিশ্চিতভাবে আরো বিস্তৃত পরিসরে সে কথায় আসবো। অশোক বাবু, আপনার প্রতিক্রিয়া। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজকে আমার পার্শ্ববর্তী বাংলাদেশ কিংবা আমার পার্শ্ববর্তী পাকিস্তানে আগামীকাল সকালবেলা কে প্রধানমন্ত্রী থাকবেন, কে রাষ্ট্রপতি থাকবেন, তাদের মানুষরাও বলতে পারেন না হলফ করে। সেনা অভ্যুত্থান হবে না, কোন অভ্যুত্থান হবে বলতে পারে। কিন্তু আমি বলতে পারি আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বিজেপির সাথে আমার 2000% পার্থক্য, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাথে আমার 2000% পার্থক্য, কিন্তু কালকে সকালবেলাও তারা মুখ্যমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী থাকবেন। কোনো সেনা অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানে তাদের উৎখাত করা যাবে না। একটাই কারণ, সেটা হচ্ছে আমার দেশের এই যে ব্যাপারটায় বিউটি অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্টারি ডেমোক্রেসির যে এসেন্স, যে প্রাণভোমরা তা লুকিয়ে আছে আমার ভারতবর্ষের সংবিধানে। যে সংবিধান কিন্তু আজকে আরএসএস মানে ধ্বংস করার চেষ্টা করছে এবং মনুস্মৃতিকে সংবিধান বানানোর চেষ্টা করছে, সেটা একটা আতঙ্কের বিষয়। 2 নম্বর কথা আমি যেটা বলতে চাইছি অনির্বাণ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের নির্যাসটাই ছিল একটা অসাম্প্রদায়িক নির্যাস। সেই নির্যাসটাকে খতম করা মানে মুক্তিযুদ্ধের নির্যাসটাকে খতম করে যে সরকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ভারতবর্ষের একটা দায় বা দায়বদ্ধতা আছে
কারণ এই ভারতবর্ষ একদিন মুক্তিযুদ্ধকে মানে মানে অক্সিজেন দিয়েছিল এবং তার অন্যতম কারণ ছিল এই উপমহাদেশে অসাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি করার। আজকে ভারতবর্ষ প্রয়োজন হলে আমরা এই আশাবাদী যে সেই অসাম্প্রদায়িক বাতাবরণ এই উপমহাদেশে সৃষ্টি করার জন্য ভারতবর্ষ প্রধান ভূমিকা নেবে। বেশ, আমি শুভমের কাছ থেকে প্রতিক্রিয়া চাইব, সংক্ষিপ্ত প্রতিক্রিয়া শুভম আজকের টপিকের পরিপ্রেক্ষিতে। দেখুন, প্রথমেই আমরা প্রত্যেকে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, রাষ্ট্রবিজ্ঞানে আমরা প্রত্যেকে দেখেছি যে বরাবরই স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষ চেষ্টা করেছে গোটা এশীয় মহাদেশীয় যে রাজনীতি, সেই রাজনীতিতে নিজের একটা নিরপেক্ষ অবস্থান রাখবার জন্য। আজকে সেই অবস্থান আমরা এখনো রেখেছি এবং সেই রেখে চলেছি এবং সেই রেখে চলাতে আমরা বিশ্বাসী। কিন্তু একটা জায়গায় প্রশ্ন এসে যায়, আমি পূর্ববর্তী বক্তা তার বক্তব্য টেনে নিয়েই বলি যে আজকে গিয়ে কোথাও গিয়ে আমরা দেশের প্রশ্নে, আমাদের নেত্রীও বলেছে দেশের প্রশ্নে আমরা প্রত্যেকে এক জায়গায় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আমরা প্রত্যেকে এক জায়গায় দাঁড়াবো। কিন্তু যে বা যারা এই দায়িত্ব যাদের হাতে আছে দেশকে সুরক্ষিত রাখবার ক্ষেত্রে, তারা কোথাও গিয়ে আরো বেশি করে তারা ভাববে না, তারা আরো বেশি করে কেন মজবুত হবে না, তারা আরো বেশি করে কেন তাদের দেশের নাগরিকদের যাদের কাছ থেকে ভোট পেয়েছে আজকে গোটা দেশ চালাচ্ছে, সেই জায়গায় তাদের প্রত্যেকে সুরক্ষাটা নিশ্চিত করবে না, এই বিষয়ে ভাবনারও কিন্তু একটা প্রশ্ন রয়েছে বলে আমার মনে হয়। বেশ বিস্তারিতভাবে সেই প্রশ্ন সেই তর্কে আসবো, কিন্তু এই মুহূর্তে আমি পরপর অন্তত 3 থেকে 4টে ব্রেকিং খবর আপনাদের জানাতে চাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, যে খবরগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যে খবরগুলোর সঙ্গে আমাদের আজকের এই বিতর্কের যোগ রয়েছে। আমার প্রথম ব্রেকিং, পদ্মাপাড়ে ওয়াকার ইউনুস সংঘাত সপ্তমে। নিজের পদত্যাগের জল্পনা ছড়িয়ে আসলে অন্য খেলা খেলছেন ইউনুস। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাতেই উদ্যত ইউনুস। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়েই নীল নকশা তৈরি করছেন ইউনুস। ওয়াকার অপসারণের তৎপর সেনার চিফ অফ স্টাফ কামরুল হাসানও। এই কামরুল হাসান আসলে আইএসআই ঘনিষ্ঠ আসিম মুনিরের সঙ্গে দেখা করে বার্তা নিয়ে আসা কামরুল হাসান। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বৃত্তি ছিলেন ওয়াকারুজ্জামান, ফলে অঙ্কটা খুব স্পষ্ট। আমি শোয়েব চৌধুরীর কাছে যাব, ব্রিজ পত্রিকার সম্পাদক। শোয়েব ভাই, আপনার কাছ থেকে বুঝতে চাইবো, ওয়াকারুজ্জামানকে সরানোর জন্যই কি এত বড় একটা গুজব বা জল্পনা আসলে রটিয়ে একটু জল মাপার চেষ্টা করলেন মোহাম্মদ ইউনুস? অনেক অনেক ধন্যবাদ অনির্বাণ ভাই। দেখুন, এই ইউনুস, আপনাকে আমি সবসময় বলেছি, ইউনুস একটি দুর্বৃত্ত লোক, মিথ্যেবাদী, ভীষণ লোভী, আত্মা বিক্রি করার, মার্কিন যুক্তরাজ্য এবং পাকিস্তানি আইএসআইয়ের কাছে আত্মা বিক্রি করার। কাজে ইউনুস বাংলাদেশে গত 9 মাস ধরে ক্রমাগত চেষ্টা করেছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, আমাদের এই বিভিন্ন অংশ বাংলাদেশের, এগুলো কি করে বিদেশিদের হাতে তুলে দেওয়া যায়, মানে সহজ বাংলা কথায় বাংলাদেশকেই বিক্রি করার একটা প্রজেক্ট নিয়ে বাংলাদেশে এসেছিল। কিন্তু আমরা মনে রাখতে হবে যে 1947 থেকে 71 পর্যন্ত 24 বছর পাকিস্তানিরা এই বাঙালি জাতিকে কিন্তু পাকিস্তানি বানাতে পারে নাই। আজকে মাত্র 9 মাসে সেই পাকিস্তান আমাদের পাকিস্তানি বানাবে, প্রশ্নই ওঠে না। আজকে ইউনুস তার সমস্ত কার্যকলাপ অপকর্ম ধরা পড়ে গেছে। সে বিদেশ থেকে খুনি ভাড়া করে নিয়ে এসেছে বাংলাদেশের সেনা প্রধানকে হত্যা করানোর জন্য। আমি আপনাকে একটু বিরত করছি শোয়েব ভাই। আমি আমার পরবর্তী ব্রেকিংটা আসি, আমি সেখানেও আপনার মতামত নেব। আরো 3টে ব্রেকিং আমার সঙ্গে রয়েছে। বাংলাদেশের সেনা প্রধানকে সরাতে ওয়াশিংটনের মুখাপেক্ষী এবার ইউনুস। এবার সরাসরি ওয়াশিংটনে সাহায্য চাইছে ইউনুস। সেনা প্রধানকে সরাতে মার্কিন রাষ্ট্রদূতের দরবারে মোহাম্মদ ইউনুস। ট্রেসি অ্যান্ড জেকবসনের সঙ্গে কথা মোহাম্মদ ইউনুসের, যদিও আমেরিকা এখনো পর্যন্ত বা মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকবসন এখনো পর্যন্ত কিন্তু সরাসরি এখানে নাক গলাতে রাজি হননি, অনুরোধ খারিজ করেছেন। আমি এখানেই সুভাষিস বাবু আপনার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া চাইব। ট্রেসি অ্যান্ড জেকবসন যাকে এতটা ভরসা করছেন, চার্জ দ্য অ্যাফেয়ার কার্যত রাষ্ট্রদূত, তিনি কিন্তু সরাসরি নাক গলাতে রাজি হচ্ছেন না। সুভাষিস বাবু, কিছু পাল্টাচ্ছে বাংলাদেশে, তার ইঙ্গিত? দেখুন, যে কোনো রাষ্ট্রবিজ্ঞানের একটা জিনিস বুঝে নিতে হবে, যদি কোনো রাষ্ট্রনেতা নিজের রাষ্ট্রকেই এক্সপোজ করে দিতে চায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, তার মানে বুঝে নিতে হবে তার গোটা প্রাপ্তিটাই সেখান থেকে পাওয়ার এক্সপেকটেশন নিয়ে সে বসে আছে। এবং আরেকটা কথা খুব ভয়ঙ্কর, যাকে উনি এক্সপোজ করতে চাইছেন উনি কোনো ইন্টারন্যাশনাল এজেন্ট নন, উনি হচ্ছেন উনার দেশেরই সামরিক বাহিনীর প্রধান। তার মানে নেগোসিয়েশন টেবিলে বসে দুজনের মধ্যে আলোচনার জায়গা প্রায় বন্ধ। এমন কোনো জায়গা নেই যেখানে বসে ইউনুস সাহেব বলতে পারেন যে উনি আমার সাথে একসাথে কাজ করবেন। কিন্তু আমেরিকা কেন হঠাৎ করে নাক গলাতে? আমেরিকা ইজ ভেরি মাচ, আমেরিকা ভীষণভাবে ইন্টারেস্টেড হচ্ছে আজকে বাংলাদেশকে একটা টেরিটরি হিসেবে ব্যবহার করার জন্য। আর এই ব্যবহারের রাস্তাটা ইউনুস সাহেব বারংবার খুলে দিতে চাইছেন তার ব্যক্তিগত স্বার্থের জন্য। এর সাথে বাংলাদেশ বা বাংলাদেশ অ্যাজ এ টেরিটরি তার কোনো স্বার্থ যুক্ত নয়। সুভাষিস বাবু, আমি ফিরছি আপনার কাছে। আমার তৃতীয় ব্রেকিং, নিজের দেশে এবার নজরদারির ঘেরাটোপে
বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার ঘনিষ্ঠদের উপর নজরদারি চালাচ্ছেন ইউনূস বিরোধী শিবিরের নেতাদের উপরেও কড়া নজরদারি। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। ইউনূসের স্বরাষ্ট্র পরামর্শদাতা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে এই নজরদারি চলছে বলে খবর। আমি এখানেও আরেকবার যাব শোয়েব চৌধুরী আপনার কাছে। আপনার দেশের ভিতরে কি সত্যি এই পরিস্থিতি যে সেনাপ্রধানের উপরে পুলিশের আইবি বিশেষ শাখা গোয়েন্দা শাখা তারা নজরদারি করছে? শোয়েব ভাই দেখুন, আমি তো বলেছি যে ইউনূস হলো আসলে সে তো বাংলাদেশের নাগরিকও না, সে বিদেশি পাসপোর্টধারী। এই ইউনূসের কথিত উপদেষ্টা পরিষদের 14 জন বিদেশি পাসপোর্টধারী। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইউনূস যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে খলিলুর রহমান, সে মার্কিন পাসপোর্টধারী। কাজে এই মুহূর্তে গত 21শে মে থেকে যে সংগ্রামটা শুরু হয়েছে সেটা হলো পাকিস্তানি আইএসআই এবং মার্কিন যুক্তরাজ্যের কোলের কুকুর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে 18 কোটি বাঙালির যুদ্ধ। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ 9 মাস হয়েছিল, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বিজয়ী হয়েছি। আর ইউনূস ক্ষমতায় বসেছিল 8 আগস্ট। ঠিক দেখুন 9 মাস হতে চলেছে, ইউনূসের বিদায় এখন আসন্ন। তবে আমরা তো ইউনূসকে পদত্যাগ করতে দিব না, দিতে পারিও না, কারণ সে আমাদের দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে, সে আমাদের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছে। এইগুলো হাই ট্রিজন, উচ্চ মাত্রার রাষ্ট্রদ্রোহ এবং 307 ধারায় বাংলাদেশের ক্রিমিনাল পেনাল কোডে এটা অত্যন্ত একটা হত্যা ষড়যন্ত্রের অভিযোগে। বুঝতে পারছি শোয়েব ভাই, অর্থাৎ সব দিক থেকে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে ইউনূস। আর সেই কারণেই ইউনূসকে সরাসরি বাঁচানোর জন্য আমেরিকা এখনো পর্যন্ত সেনাপ্রধানকে সরানোর ক্ষেত্রে হাত বাড়াতে রাজি না হলেও ইউনূসের বাংলাদেশকে কেন্দ্র করে তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। আমার চতুর্থ ব্রেকিং, ঢাকায় মৌলবাদীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে চলেছেন আইএসআই স্টেশন চিফ। ইউনূসের সমর্থনে এবং সেনাপ্রধানের বিরোধিতায় ঝড় তোলার কৌশল। হেফাজতে ইসলাম সহ কট্টরপন্থীদের রাস্তায় নামানোর ছক করছে আইএসআই। কড়া হাতে বিশৃঙ্খলা দমনের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং সেখানেই আইএসআই এর সঙ্গে তার সব থেকে বড় বিরোধিতা, ইউনূসের সঙ্গে সব থেকে বড় বিরোধের জায়গা। সেনা জওয়ানরাও এই মুহূর্তে এবং গোটা সেনাবাহিনী এই মুহূর্তে কামরুল হাসান ছাড়া বাকি সেনাবাহিনী এই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষেই। আমি শোয়েব ভাই আপনার আবারও সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব এবং নিয়ে আমার আজকের বিতর্কের মূল প্রশ্নে আসবো। অর্থাৎ ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের পক্ষে থাকা যে শক্তি, সীমিত শক্তি, এবং তার সঙ্গে আইএসআই এর সরাসরি দ্বন্দ্ব সমরের জায়গা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, ইউনূসের শক্তি নয়, অপশক্তি। তো আমি যেটা বলছিলাম যে আপনি ঠিক বলেছেন যে আইএসআই টাকা ঢালছে কালকে রাত থেকেই, এবং আজকে হেফাজতকে রাস্তায় তারা নামিয়েছে ইউনূসের পক্ষে। এবং ইউনূসের উপদেষ্টারাই একবার এক এক কথা বলছেন। আমি এইটুকু বলি, আপনি যে স্টেসি এন্ড জ্যাকবসন কেন এটাকে হস্তক্ষেপ করতে চাচ্ছে না ওয়াশিংটন, সেটার একটা ছোট্ট কারণ যে সাম্প্রতিক ভারতে যে অপারেশন সিন্ধু, সেটার মাধ্যমে পাকিস্তানকে সাহায্য করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে বাংলাদেশে ভারতকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়, নাক গলাতে আসলে ওদের নাক কাটা যাবে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ওদের শত্রু বানাতে চাচ্ছে না। অতএব ওরা এখন ইউনূসকে তাদের অতীতের বিভিন্ন যে যাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে ব্যবহার করেছে এবং তারাই নিজেদের হাতে হত্যা করেছে, ওসামা বিন লাদেনকেও এই আমেরিকায় ক্রিয়েট করেছে এবং মেরেছে। ইউনূস আপনি ধরুন এখন আমেরিকার খরচের খাতায় চলে গেছে, কারণ ইউনূস তো বাংলাদেশের শোয়েব ভাই আপনি আমার সঙ্গে থাকুন, আমি এবার আমার আজকের বিতর্কের মূল প্রশ্নে যাব। এই যখন বাংলাদেশের অবস্থা, এই যখন তৎপরতা, বাংলাদেশের সর্বশেষ যে তৎপরতা ব্রেকিংটা আপনাদের দিলাম আইএসআই এর তৎপরতা, তারপরে সরাসরি এই প্রশ্নটাই শুধু আমাদের সামনে থাকে। আমার আজকের বিতর্কের প্রশ্ন, জঙ্গি দুয়ারে খিল যার, 26-এর ভোটে খেলা তার। পশ্চিমবঙ্গের মানুষ তার মানে এখন সুরক্ষাকেই সব থেকে বড় ইস্যু করে দেখবেন। 26-এর ভোট তারা দিতে যাবেন এটা মাথায় রেখে যে পাকিস্তান নয়, পাকিস্তান আমাদের থেকে অনেকটা দূরে, কিন্তু পাকিস্তানের নতুন শক্তি পূর্ব পাকিস্তানে পরিণত বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশকারী আশাতে খিল যে দিতে পারবে, যে সমর্থ হবে, তাকেই ভোট দেবেন মানুষ। তার কারণ লোন উলফ হামলার মতো বিপদের মুখেও কিন্তু আমরা রয়েছি। সেগুলো এখানে ধরা পড়া, কয়েকদিন আগে ধরা পড়া জিহাদি ইসলামিক শক্তির যে জঙ্গিরা রয়েছে তারাই কিন্তু কবুল করেছে। তাদের আরও ভয়ঙ্কর সমস্ত কবুলনামা আছে, যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ যে সন্ত্রাসবাদীদের টার্গেট সেটা আর নতুন কথা নয়। আমি এখান থেকেই আমার আজকের বিতর্ক শুরু করবো এবং চটপট 1 মিনিট করে আমি 3 রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকেই তাদের মতের পক্ষ থেকেই তাদের মতামত নিয়ে দেবো। শুরু করবো বিমল শঙ্কর বাবু আপনার কাছ থেকে, 1 মিনিট। প্রথম কথা হচ্ছে যে
আগামী দিনে পশ্চিমবাংলার সিকিউরিটি, পশ্চিমবাংলার যে মানুষের সার্বিক নিরাপত্তা, উন্নয়নটা তারপরে আসছে। আগে তো নিরাপত্তা, আগে বেঁচে থাকার প্রশ্ন। সেই নিরাপত্তা যদি বিপর্যস্ত হয় তাহলে কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা চলে যেতে পারি। ইতিমধ্যেই আমরা এমন পরিস্থিতি দেখছি পশ্চিমবাংলায় যে আমরা মানে আগামী দিনে এই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছি। কারণ যেভাবে জঙ্গি অনুপ্রবেশগুলো ঘটেছে, বারবার একটা আঙুল তোলা হয় বিএসএফের দিকে। আপনি নিজে একজন সেন্সিবল সাংবাদিক হিসেবে চলুন, যারা এই কথাগুলো বলে তাদের একটু বর্ডার এলাকায় নিয়ে যান, যে বর্ডার এলাকায় পাহারা দেওয়াটা অবশ্যই বিএসএফের দায়িত্ব, কিন্তু স্থানীয় প্রশাসনের সাহায্য না পেলে বিএসএফ যে একেবারে অসহায় হয়ে পড়তে পারে কখনো কখনো কোথাও কোথাও, তার প্রমাণ কিন্তু পশ্চিমবাংলাতে রয়েছে। বহু পুরনো একটা ইস্যু রয়েছে, বিএসএফ জমি চেয়েছে, রাজ্য জমি দেয়নি। এবং সবচেয়ে বড় কথা, এই রাজ্যের যে দৃষ্টিভঙ্গি, এই রাজ্য সরকার চালাচ্ছে আইন শৃঙ্খলা তার হাতে। যেটা জাস্ট একটা লাইনেই শেষ করব, 2014 সালের 2রা অক্টোবর যখন বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটেছিল, এই রাজ্য সরকার যারা চালান তাদের প্রথম রিয়াকশন কী ছিল? এটা করেছে। এইরকম যদি অ্যাপ্রোচ হয়, এবং তার থেকে অতি সম্প্রতি মুর্শিদাবাদে, আমি গতকাল নিজে মুর্শিদাবাদে গিয়েছিলাম, সেখানে যা এই রাজ্য সরকার, এই প্রশাসনের যা অ্যাটিটিউড এবং যোগ্যতা দেখছি, তাহলে চিন্তার কারণ আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি এটা করতে পারে, কেউ পারবে না। বেশ, আমি শুভমের কাছে যাব। শুভম, আপনার 1 মিনিট। দেখুন, আমি আপনার মাধ্যমে এবং TV9 বাংলার মাধ্যমে অনুরোধ করবো, বিশেষ করে বিমল শঙ্কর বাবু এবং তাদের মতন ভাবে যারা মতবাদ রাখেন তাদের সবার কাছে, যে এই যে বিরাট এক কর্মকাণ্ড, যেরকম বদলা বা অপারেশন সিন্দুর যেটাই ঘটনা ঘটেছে কেনা, সেটার যদি কোনো বিরক্ত থেকে থাকে, সেটা আমাদের দেশের সেনাবাহিনী দ্বারা করা সেই কাজটা কি কোনোভাবে বিজেপি যে লাস্ট যে কথাটা বললো এইমাত্র আমরা প্রত্যেকে শুনলাম, তো এটা আমাদের লজ্জার জায়গা। আমরা দেখেছি এই অতি সম্প্রতিতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় অলরেডি বিভিন্ন জায়গায় প্রচার করা শুরু হয়ে গেছে। বিহারে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো, গুজরাটে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো, এগুলো শুরু হয়ে গেছে। আমি অনুরোধ করবো, তিনি অধ্যাপক মানুষ, উনি সুচিন্তিত একজন মানুষ, যে কাজটা, সে যে কর্তৃত্বটা, যে বিষয়টা নেতৃত্ব দিয়েছে আমাদের দেশের সেনাবাহিনী, এটা সেনাবাহিনীকে করতে দিন। আজকে তাদের জন্য তাদেরকে সাধুবাদ জানিয়ে, তাদেরকে সমর্থন জানিয়ে, তাদের কাজে আমরা এগিয়ে এসে, আপনারা প্রত্যেকে দেখেছেন গত সপ্তাহে আমরা রাস্তায় নেমে আমাদের দেশের যে সামগ্রিক সুরক্ষাকে সামনে রেখে সেখানের জন্য যে সেনাবাহিনীর যে অকৃত্রিম সময় শেষ হচ্ছে। শুভম, আপনি প্লিজ এক লাইন কমপ্লিট করে নিতে পারেন, আপনি বলছিলেন মাঝখানে, প্লিজ। শুভম, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছিলাম তাদেরকে সমর্থন জানিয়ে আমরা গত সপ্তাহে, আপনারা প্রত্যেকে দেখেছেন, তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন টাউনে, বিভিন্ন বিধানসভা, গোটা রাজ্যব্যাপী, এবং আমরা আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্যে যেখানে আমাদের ইউনিট গুলো রয়েছে সেখানে কিন্তু আমরা আমাদের মতন করে বুঝতে পারলাম। কিন্তু আমি আমার আসল প্রশ্নের উত্তর এখনো পাইনি। বিমল শঙ্কর বাবু কিছুটা বলেছেন, শেষ দিকে অন্তত বলেছেন যে ভারতীয় জনতা পার্টি পারে এই সুরক্ষাটা দিতে এবং সুরক্ষাবোধটা তৈরি করতে। বেশ, আমি অশোকবাবুর কাছে আসি। 1 মিনিট, আমি প্লিজ অশোকবাবুর কাছে আমি সময় দিই। অশোকবাবু, আপনার 1 মিনিট। দেখুন, প্রথম কথাটা হচ্ছে 26-এর ভোটের বৈতরণী কেন, যে কোনো ভোটের বৈতরণী পার হওয়ার জন্য দেশের সেনাবাহিনীকে কি করে নির্লজ্জভাবে ব্যবহার করা যায়, ভারতীয় জনতা পার্টি তার জলজান্ত উদাহরণ। পুলওয়ামা অ্যাটাকের পরে দেখেছি, বালাকোট এয়ার স্ট্রাইকের পরে মোদিজির ছবি দিয়ে স্টেন গান হাতে মোদিকে দেখিয়ে ভোট চেয়েছে বিজেপি, ভোট ভিক্ষা করেছে। ইন্দিরা গান্ধীকে কোনোদিন 71-এর মুক্তিযুদ্ধের পরে তা দেখিয়ে ভোট ভিক্ষা করতে হয়নি। এটা গেল বেসিক পার্থক্য বিজেপির জাতীয়তাবাদের সাথে কংগ্রেসের জাতীয়তাবাদের। আমি আবার বলছি, বাংলাদেশের কালকে গণ অভ্যুত্থান হবে কি হবে না, সেনা অভ্যুত্থান হবে কি হবে না, সেটা আমি কেউ বলতে পারি না, কিন্তু আমার দেশে হবে না। তার জন্য আমার দেশের সংবিধান, সেই সংবিধানের প্রাণভ্রণ বা সংবিধানকে হত্যা করছে আরএসএস, এবং মনুস্মৃতি সংহিতাকে সংবিধান করতে যাচ্ছে, সেটা হচ্ছে ভয়ঙ্কর বিপদ। 26-এর ভোট হবে, মানুষের বেকারত্ব, কর্মসংস্থান নেই, রুটি রুজি নেই, এর ইস্যুতে, এই ইস্যুটাকে গুলিয়ে দেওয়ার যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং সামগ্রিকভাবে আপনি বলুন তো, জঙ্গিদের আক্রমণ করতে যাব, পাকিস্তানকে তার আগে মেসেজ পাঠানো হচ্ছে। আমার দেশের বিমান বাহিনী ধ্বংস হলো, পাকিস্তান বলছে তারা নাকি জঙ্গিদের সমর্থন করবে না, প্রধানমন্ত্রী বলছেন যে সেই কথাটা তিনি ভরসা করলেন। আমার 3জন বক্তার বক্তব্যই শোনা হলো, কিন্তু আমি এখনো কিন্তু এই প্রশ্নটার উত্তর পাইনি যে 26-এর ভোটে সত্যি কি তারাই ভোট পাবেন যারা মানুষের মনে এই সুরক্ষাবোধটা দিতে পারবেন যে জঙ্গি দুয়ারে খিলটা তারা হাঁটছেন, সেটা রাজ্যের সরকার হোক, দেশের সরকার হোক। দেশের সরকারের পরিচালক দল এ রাজ্যে বিরোধী, রাজ্যের সরকারের পরিচালক দল এ রাজ্যের শাসক, তারা আবার দেশের সরকারের পরিচালক দলের সামনে দিল্লিতে গিয়ে বিরোধী।
শাসক বিরোধী যে যেখানে যেমন পরিচয় থাকুন না কেন, আসল কাজটা তারা করতে পারবেন কি? জঙ্গি দুয়ারে খিলাটা, এবং সেই কাজটা করে মানুষের আস্থা অর্জন করে কি তারা ভোট নিতে যাবেন? এটাই কি 26-এর ভোটের ন্যারেটিভ হবে? আমার এই প্রশ্নের উত্তর আমি এখনো খোলাখুলিভাবে পাইনি। আরও বড় বিতর্কের প্রয়োজন রয়েছে। নির্দিষ্টভাবে অনেকের মনে হতেই পারে আজকের এই বিতর্ক শুনে, সত্যি কি বাংলাদেশের সঙ্গে এতটা যুক্ত পশ্চিমবঙ্গের ভাগ্য যে বাংলাদেশে কি হচ্ছে বা হতে চলেছে তা দিয়ে 26 সালের বিধানসভা ভোটে মানুষ ঠিক করবেন? জঙ্গি দুয়ারে খিল আটার সাফল্যের উপর নির্ভর করবে বিজেপি বা তৃণমূল কে বেশি ভোট পাবে, নাকি কংগ্রেস বা বামেদের উপর বেশি করে আস্থা ফেরাবেন মানুষ? সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আজকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের 5 বারের সাংসদ, লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা, তিনি বাংলাদেশের এই ঘটনাবলীকে, এই মুহূর্তের অস্থিরতাকে কি চোখে দেখছেন? অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। চীন, পাকিস্তান, বাংলাদেশ নতুন অ্যাক্সিস তৈরি হওয়ার চেষ্টা করছে, সঙ্গে মায়ানমার। অর্থাৎ আমাদের যেমন লাদাখ আছে, কাশ্মীর আছে, ঠিক পাশাপাশি আরেকটা ফ্রন্ট চীন চাইছে আমাদের পাশে তৈরি। স্ট্র্যাটেজিক এলাকা হচ্ছে সিকিমের পাশে শিলিগুড়ি চিকেন নেক কিষান, বাংলাদেশের মাধ্যমে চীন বাংলাদেশের মাধ্যমে দুর্বল করার জন্য লালমনিরহাটে এয়ারফোর্সের আবার নতুন করে বিমান ঘাঁটি তৈরি করছে। সুভাষিস দা, একটা সোজা প্রশ্ন আছে আপনার কাছে। যুদ্ধ জিতিয়েও হেরে গেছেন পৃথিবীতে এমন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের উদাহরণ আছে, কিন্তু দেশ আক্রান্ত বা দেশ আক্রান্ত এমন পারসেপশন তৈরি হয়েছে, এই অবস্থায় আস্থা সরিয়ে নিয়েছে মানুষ, এরকম বোধহয় খুব বেশি নজির নেই। আমি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, চূড়ান্ত বিরোধী শক্তি বিজেপি, তিনিও এই কথাটা বলছেন। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ যখন 26 সালে বোতাম টিপতে যাবে ইভিএমে, তখন কি ভেবে টিপবে? তারা কি মনে করবেন যে সুরক্ষাটা কোনো ইস্যু নয়, নাকি তারা সুরক্ষাটাকেই সব থেকে বড় ইস্যু ভাববেন? দেখুন, একটা কথা আমার প্রথমে বলতে হবে যে ভোট দেওয়া জিনিসটা যেটা আছে না, সেটা কিন্তু আমরা অ্যাজ এ গভর্নমেন্ট বা যে কেউ অ্যাজ এ গভর্নমেন্ট কীভাবে তাদের কার্যকলাপটা একদম শেষ ভোট ব্যাংক অবধি পৌঁছে দিতে পারলো, সেটা কিন্তু সব থেকে জরুরি বোঝা। এবং সেক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কি কি কাজকর্ম করলো ভারত সরকার এই ক্ষেত্রে, এবং কোন কোন জায়গায় কি ভাবে আক্রমণটা করলো, তার একটা বর্ণনা দিয়ে লিফলেট যদি রাজনৈতিকভাবে তারা বিলি না করে, সাধারণ ভোটারদের বোঝানো কঠিন যদি তারা এটাকে ন্যারেটিভ হিসাবেই ব্যবহার করতে চায়। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, যেটা ভোটের মধ্যে একটা জিনিস, ন্যারেটিভে তো অপারেশন সিন্দুর আসছে, আমি একটু থামাচ্ছি, অপারেশন সিন্দুর আসছে, কিন্তু আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশের নতুন লঞ্চ প্যাডে পরিণত হওয়া, এটাও ন্যারেটিভে আসতে পারে? নিশ্চয়ই আসতে পারে, কারণ যে রাজ্যের যে অংশগুলো বাংলাদেশের সাথে শেয়ারিং জোনে আছে, তারা কিন্তু সবাই কোনো না কোনোভাবে ভয়ভীত, তারা কোনো না কোনোভাবে এই আঁচটা পেয়েছে আগুনের। সুতরাং তারাও বুঝতে পারছে যে আজকে যদি আমরা আবার বায়াসড হয়ে ভোট দিই, তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে পারি। আর দ্বিতীয় আরেকটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়, যে যদি ন্যারেটিভ হিসাবেই আমরা ভোট ব্যাংকের দিকে এগিয়ে যেতে চাই বা সেই প্ল্যানটাই করি, তার সাথে সাথে সাংগঠনিকভাবেও এই জিনিসটা বোঝানোর খুব প্রয়োজন আছে যে আমাদের ভারতবর্ষের উপরে কি ধরনের আক্রমণ হয়েছিল, আর সেই আক্রমণটাকে প্রতিহত করতে ভারত সরকার কি মেজার্স নিয়েছে, এবং সেই মেজার্সগুলো কি কারণে অ্যাপ্লাইড হয়েছে। ঠিক, আমি সরাসরি বিমল শঙ্কর বাবু আপনার কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, 1 মিনিটের বাধা হয়তো নেই এবার, কিন্তু তবুও আমি বলবো একটু সংক্ষেপে উত্তর দিতে, যাতে সবাই বলার সুযোগ পান। আপনি আপনার কথা বলবার সময় একটা সময় বলেছেন বিমল শঙ্কর বাবু, যে বিএসএফেরও কিছু জায়গায় অসহায়ত্ব আছে, যেহেতু স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেই। আমি এখানেই জিজ্ঞাসা করছি, 71-এ 1 কোটি শরণার্থী যখন দেখেছেন বাংলার মানুষ, তেমনি 71-এ কিন্তু সেই শরণার্থীদেরকে তাদের নিজ ভূমে ফিরিয়ে দেওয়া দেখেছেন, পাকিস্তান থেকে নতুন একটা রাষ্ট্রের জন্ম দেখেছেন। 72 সালে যখন বাংলার মানুষ ভোট দিতে গেছেন, আজকের দিনে তাকে কিন্তু মনে হয় পুরোটা রিগিং ছিল না বিমল শঙ্কর বাবু। ইন্দিরা গান্ধী এবং তার দল পশ্চিমবঙ্গের মানুষের অন্তত ঢেলে আশীর্বাদ পেয়েছিলেন। কিছু রিগিং হয়তো থাকতে পারে, আমি জানি না, সেটা এতদিন পরে বলা সম্ভব নয়। এই অসহায়ত্ব নিয়ে কি সমর্থন পাওয়া সম্ভব? আমি একটা কথা বলি, অসহায়ত্ব নিয়ে সমর্থনের কথা আমি বলছি না, তার আগে একটা কথা বলি, তুমি আমার একটা ভাবনা বহুদিন ধরে যেটা বলছি তুমি ওটাকেই বললে, যে 72 নিয়ে বামরা যে ইয়েটা করে, ন্যারেটিভটা তৈরি করে, সব দখল হয়ে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু ঘটেনি। সেই নিয়ে একাধিক রয়েছে, মানে গবেষণা গ্রন্থ রয়েছে। একটা গবেষণা গ্রন্থ লিখেছেন বঙ্গেন্দু গাঙ্গুলি, মীরা গাঙ্গুলি, ভোটিং বিহেভিয়ার ইন ডেভেলপিং সোসাইটিস। সেখানে পরিষ্কার করে তিনি বলেছেন 17 থেকে 18টা আসনে রিগিং হয়েছিল বটে, কিন্তু গোটা পশ্চিমবাংলায় ঢেলে রিগিং হয়েছিল, এর প্রমাণ তিনিও পাননি। কিন্তু কংগ্রেস কোনোভাবেই সেটাকে আজ অব্দি মানে কাউন্টারও করতে চায়নি, করেওনি। কেন করেনি জানি না, এটা সিপিএম করতে দিয়েছে কংগ্রেস, আমি জানি না কেন, ওদের নিজের স্বার্থ কেন দল রক্ষা করে না বলতে পারবো না। আমি এবারে অন্য জায়গায় আসি, সেটা হচ্ছে যে আগামী 2026-এ এটা ভোটের ইস্যু
অটোমেটিক্যালি আসবেই, কারণ মানুষের কাছে আমরা যখন যাব তখন মানুষের সামনে কতগুলো বিষয় তুলে ধরবো। সেটা হচ্ছে পশ্চিমবাংলা যে তৈরি হয়েছিল যখন, তখন থেকে যে ভাবনাটা আমাদের মধ্যে রয়েছে যে বাঙালি হিন্দুর একটা হোমল্যান্ড হিসেবে পশ্চিমবাংলা তৈরি হয়েছিল, তো বাকিরাও থাকবে, কিন্তু বাঙালি হিন্দু যাতে নিরাপদ থাকে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই আন্দোলন হয়েছিল। সেই সময়কার বাংলা বেশি তুলে ধরবেন বিমল চন্দ্র, অপারেশন সিঁদুরের সাফল্য নাকি লঞ্চপ্যাড বাংলাদেশের বিপদ? অনেক কিছুই থাকবে, সব কিছু থাকবে, প্লাস আরেকটা বিষয় থাকবে। আমি তো একটু আগে কথা বললাম, তৃণমূলের যিনি রিপ্রেজেন্ট করছেন বা সমর্থনে কথা বলছেন তিনি তো উত্তরটাই দিলেন না। সেটা হচ্ছে যে এই সরকারের অ্যাপ্রোচটা কি, একটা রাজ্য সরকারের অ্যাপ্রোচ হলে কতখানি কঠোর হওয়া যায়। আসামে হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু দেখিয়ে দিয়েছেন, কড়া হাতে তিনি কিন্তু অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছেন। পশ্চিমবাংলায় আমাদের সমস্যা হচ্ছে বাম আমলে বামেদেরও অ্যাপ্রোচ খুব ভালো ছিল না, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে লড়েছিলেন, তিনি নিজে যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন একই কাণ্ড হচ্ছে, প্রশাসন কিন্তু শক্ত নয়, যার জন্য এখানে খাগড়াগড়ে যখন বিস্ফোরণ ঘটে তখন রকে দোষ দেওয়া হয় এবং সেই কথাটা পাকিস্তানের সংবাদপত্রে ফলাও করে ছাপা হয়। প্রশ্ন জুড়ে দিচ্ছি, এই যে জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আজও মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, দেশের স্বার্থের প্রশ্নে তারা সবসময় সরকারের সঙ্গে রয়েছেন, সরকারি প্রতিনিধি দলে তারা প্রতিনিধিত্ব করছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে সত্যি আপনাদের এই ন্যারেটিভটা কি দাঁড় করাতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে, যে আপনারা চান দরজায় খিল দিতে জঙ্গি ঢোকাতে চায় তৃণমূল, মানে আপনাদের এই ন্যারেটিভটা আমি বলছি, এটা আপনারা দাঁড় করাতে পারবেন? এটা আমাদের নয়, এটা সাধারণ মানুষের ন্যারেটিভ। ন্যারেটিভ ইজ অলরেডি দেয়ার। মানুষ আতঙ্কিত, বিশেষত মানুষের জীবনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরে উন্নয়নের প্রশ্ন। মুর্শিদাবাদ দেখিয়ে দিয়েছে মানুষের জীবন বিপদের মধ্যে রয়েছে, খাগড়াগড় বিস্ফোরণে এই সরকারের অ্যাটিটিউড দেখিয়ে দিয়েছে মানুষ বিপদের মধ্যে রয়েছে। এবং বাংলাদেশের এই ঘটনা, সেখানে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে এবং ওখানকার লিবারেল মুসলিম, একটু আগে সালাউদ্দিন সাহেবকে দেখালে উনি একজন অত্যন্ত লিবারেল ভালো মানুষ, এই মানুষগুলোর উপর যেরকম নির্যাতন হচ্ছে তাতে আগামী দিনে পশ্চিম বাংলার যে বিপদ আসন্ন এই সরকারটা থাকলে এটা মানুষকে আমরা বোঝাবো। আর লাস্ট লাইনটা বলি, সেটা হচ্ছে সিপিএম এর কথা বললাম, তৃণমূলের কথা বললাম, কংগ্রেস এখন খুবই চিন্তিত হয়ে পড়েছে, আরএসএস নাকি সংবিধান বদলে দেবে, ওই নিয়ে তারা থাকুক, আমরা এই মানুষের কাছে যাই, ওরা ওই নিয়ে থাকবে, আর কিছু বলার নেই তো। আরএসএস মনুস্মৃতি বহু যুগে অতীতে ফিরে যায়। অশোকবাবুর কাছে আমার প্রশ্ন আছে, আমি অশোকবাবু আসবো আপনার কাছে, তার আগে আমার মনে হয় শুভমের একটা সুযোগ প্রাপ্য, তার কারণ অনেকগুলো কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসছে বা তাদের সরকারের বিরুদ্ধে। শুভম, এই ন্যারেটিভে যদি ভোট হয়, আপনি কিন্তু প্রথমবার আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন শুভম, আমি আশা করবো এবার আপনি আমাকে টু দ্য পয়েন্ট উত্তর দেবেন। এই ন্যারেটিভে যদি ভোট হয়, মানুষ চাল ডাল, আমি বলছি না মানুষ এগুলো নিয়ে ভাবা উচিত নয়, কিন্তু যদি মানুষ এটাকেই সব থেকে বেশি করে ভাবেন যে পাশে বাংলাদেশ, সেটা এখন জঙ্গিদের নতুন লঞ্চ প্যাড, আগে ভাবতাম কাশ্মীর দিয়ে পাকিস্তান ঢুকবে, এখন দেখছি বাংলাদেশ দিয়েও ঢুকতে পারে, যদি এই আতঙ্ক থেকে, আশঙ্কা থেকে মানুষ ভোট দেন, আপনাদের সম্ভাবনা কতটা, বিজেপির সম্ভাবনা কতটা? আমাদের সম্ভাবনা কতটা সেটা আমরা আজ থেকে 2 মাস আগে যেরকম বলেছি, মানে 22 এপ্রিল আগে যতটা বলেছি, আজকের দিনে দাঁড়িয়ে সেটুকু বলছি। আমি শুধু মনে করিয়ে দিই, একটা কথা আমাদের মধ্যে খুব চলে যে আমরা বলি পাবলিক সব বোঝে তাই তো ভরসার লোক খোঁজে, ঠিক সেই কারণের জন্য এরকম অ্যাপ্রোচ, আমাদের অ্যাপ্রোচ। বিমল শঙ্কর বাবু জানতে চাইলেন, তো আমি বিমল শঙ্কর বাবুকে উত্তর দিচ্ছি, আমি আপামর তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা তাদেরকে উত্তর দিচ্ছি তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রোচ কি। তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রোচ, আমাদের বাংলার যখন কোনো একজন বীর সেনানী তিনি যখন আটকে যান পাকিস্তানে, আমরা তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের সাংসদ থেকে শুরু করে আমাদের দাবি বলতে দাও, বলতে দাও, বিস্ফোরণ কি র ঘটিয়েছিল সেইটা একটু শুনি। ইউ ডোন্ট হ্যাভ দ্য আনসার, ইউ ডোন্ট হ্যাভ দ্য আনসার, সরি। আমি তো কথা বলার সময় বলিনি। না না, আমি তো প্রশ্ন একটা করলাম, একটা অত্যন্ত নির্দোষ প্রশ্ন, খাগড়াগড় বিস্ফোরণ কি র ঘটিয়েছিল? হোয়াট ইজ ইউর আনসার প্লিজ? আপনি দমদমের মানুষকে 2000, আরে দমদম ছেড়ে দিন, আমি মানে মেদিনীপুরেও থাকতে পারি, সেটা কথা নয়। খাগড়াগড়ের বিস্ফোরণ র ঘটিয়েছিল কি ঘটায়নি? আমাদের অ্যাপ্রোচ রয়েছে, আমাদের অ্যাপ্রোচ পরিষ্কার, আমাদের অ্যাপ্রোচ কিটা সেটা গত সপ্তাহে দেখেছে, আমরা গোটা রাজ্য দিন আমি আগেও বলেছি, আমরা বীর সেনানীদের তাদের কর্তৃত্ব, তাদের যে সাহস সেটাকে সামনে রেখে সেটাকে সমর্থন জানিয়ে আমরা করেছি। আমাদের অ্যাপ্রোচ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আপনি মনে রাখবেন পাকিস্তানের যে নোংরা রূপ সেটাকে বেআবরু করবার জন্য আমি মাঝখানে একটাই প্রশ্ন করবো শুভম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মানে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তে কিন্তু সেনা পাহারা দেন না, সেখানে কিন্তু বিএসএফ পাহারা দেন। আর সেই বিএসএফ কে তৃণমূল কংগ্রেস গত 3-4 বছর ধরে ধারাবাহিকভাবে
যে ভয়ঙ্কর আক্রমণ করে চলেছে। আমি এইখান থেকে জিজ্ঞাসা করছি, সাধারণ মানুষের পারসেপশন এটা থাকবে যে বিএসএফ জঙ্গি আটকায়, সেই বিএসএফকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করে, তাহলে তৃণমূল কংগ্রেস সত্যি জঙ্গি আটকাতে চায়? আক্রমণের বিষয়টা নয়, আপনি যদি প্রসঙ্গত বলে রাখেন, আপনি মনে রাখবেন যে যদি এইরকম প্রসঙ্গে আপনি যদি বলে রাখেন যে জমি দেওয়া নিয়ে, সেই বিষয় নিয়ে আমাদের সরকার আলোচনা চেয়েছি, আপনি মনে রাখবেন আমাদের সরকারের সময় কিন্তু ছিটমহলের যে একটা বহু বছর যাবত একটা সমস্যা চলছিল, সেটারও সমাধান কিন্তু আমাদের কিন্তু কাশ্মীর সীমান্তে এই সর্বশেষ অপারেশন সিঁদুরের সময়ও কাশ্মীর সীমান্তে কিন্তু সেনা এবং বিএসএফ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। বিএসএফ এর দুজন শহীদ হয়েছেন এই ভারত পাক একদম সর্বশেষ সংঘর্ষের কথা বলছি, দুজন শহীদ হয়েছেন। পূর্ণম সাউকে আপনারা এইভাবে সেলিব্রেট করলেন, আমার নিশ্চিতভাবে মনে হয় যে আপনাদের মনে ছিল যে পূর্ণম বিএসএফকেই রিপ্রেজেন্ট করেন। এই সেলিব্রেট যদি করতে পারেন তাহলে বিএসএফকে দুবেলা গাল পারেন কেন? বিএসএফই তো বসে আছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে। আমাদের গাল পড়ার কোন রকম কোন জায়গা নেই। আমাদের নেত্রী, আমাদের দল বরাবর একটা কথা বলে গেছে যে যেখানে দেশের স্বার্থ জড়িয়ে, যেখানে দেশের প্রশ্ন জড়িয়ে, যেখানে দেশ এবং দেশের সুরক্ষা জড়িয়ে, সেখানে আমরা সব সময় সহযোগিতা করতে পারি। আমি এবার অশোক বাবুর কাছে, অশোক বাবু, মানুষ যখন সুরক্ষার প্রশ্নে ভোট দেন, মানুষ যখন দেশের সীমান্ত রক্ষা শুধু নয়, আমি বলবো একটু এগিয়ে গিয়ে সেই সীমান্ত রক্ষার জন্য মানুষ যখন প্রিএমটিভ মেজার, সোজা কথায় নিশ্চিতভাবে ভারত আক্রান্ত না হলে আক্রমণ করে না, 15 দিন করতো না। 13 ডিসেম্বর আক্রান্ত না হলে 16ই ডিসেম্বর হতো না 1971, ঠিক কথা, কিন্তু 23 ডিসেম্বর আক্রান্ত না হলে, মাফ করবেন। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো অশোকবাবু, মানুষ যখন একটু প্রিএমটিভ মেজার পছন্দ করেন, তখন সত্যিই সুরক্ষার প্রশ্নে ভোট হলে কার সম্ভাবনা বেশি? অশোকবাবু, আমি আপনাদেরকেও ধরে বলছি, কার সম্ভাবনা? প্রথম কথাটা হচ্ছে আপনি যেটা বলছেন কিংবা বিমলদা যেটা বললো যে মানুষ তো আগে নাকি বাঁচবে, তারপরে তার উন্নয়নের ব্যাপারটা, মানে এতটা গুলিয়ে দেওয়া কথা কেন বলে? গুজরাটিতে একটা বলে কাহাওয়াত ছিল বা এখনো আছে, খালি পেট ভজন না হয় গোপালা। পেটে খিদে পশ্চিমবঙ্গের মানুষের কাজ নেই, হিন্দুরও কাজ নেই, মুসলিমেরও কাজ নেই, বৌদ্ধেরও কাজ নেই, খ্রিস্টানেরও কাজ নেই। শুনুন না, শুনুন না, চাকরি চুরি, চাকরি চুরি, অশোকবাবু একটু, অশোকবাবু প্লিজ, অশোকবাবু প্লিজ, অশোকবাবু আপনি বলতে পারবেন, আমাকে একটু বলতে দিন। অশোকবাবু, চাকরি চুরি, অশোকবাবু শুনুন, ওনাদের শুভেন্দু জড়িত, আপনি বলতে পারবেন? অশোকবাবু আপনি বলতে পারবেন, আমাকে জাস্ট একটা কথা, একটা বাক্য বলা শুনুন। না, আপত্তিজনক কথা, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। কে কে চুরি করেছে, কোথায় প্রমাণ আছে? একটা বাক্য, আমি বলবো আপনি চুরি করেছেন, আপনি প্রমাণ করুন চুরি করেন, আমি আপনাকে চোর বলছি। অশোক না, অশোকবাবু একটা বাক্য, অশোকবাবু একটা বাক্য, কোনো প্রমাণ নেই, উত্তর তো দেন। অশোকবাবু আমার একটাই বাক্য, আমি কেন বলবো আপনি চোর বলবেন? অশোকবাবু আমার একটাই বাক্য, 72-এর নির্বাচনের স্লোগান ছিল গরিবি হটাও, তার মানে তখনও গরিবরাই ভোট দিচ্ছিলেন, গরিবি হটেনি তো, তার মানে তাহলে 72-এ হাত উপর করার সমর্থনটা পেলেন কিসে? তাহলে সুরক্ষার জন্য পেয়েছিলেন তো, সুরক্ষার জন্য পেয়েছিলেন তো, তা বলছি না। অশোকবাবু মন দিয়ে শুনুন, গরিবি হটাও স্লোগান ছিল মানে গরিব ছিল তখন, তাহলে সেই গরিব মানুষ ভোট দিয়েছিলেন কি দেখে? ভাত দেখে না সুরক্ষা দেখে? গরিবি হটাও একটা কনসেপ্ট, গরিবি হটাও একটা রোডম্যাপ, যে রোডম্যাপটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা নির্যাস, সুরক্ষাও তো একটা কনসেপ্ট। আমার ঘরের কাছে জঙ্গি বসে আছে কিনা? 72-এ আমরা জিতেছিলাম, 72-এ দেশের মানুষ দেখেছিলেন যে কি করে পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়া যায়। এবারে সেটাই তো মোদি দিয়েছেন। শুনুন, এবারে দেশের মানুষ দেখলেন আমাদের সেনারা যখন পাকিস্তানকে কুপকাত করে ফেলেছে, তখন ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি করে প্রধানমন্ত্রী বলতে পারেন এরকম নেই। এখন কংগ্রেস পাকিস্তানের কথা, কংগ্রেস পাকিস্তানের কথা বলছে, কংগ্রেস পাকিস্তানের কথা বলছে। রাহুল গান্ধী এখন পাকিস্তানের জনপ্রিয়, আমাকে শেষ করতে হবে। আমি একটাই কথা দিয়ে শেষ করব, প্লিজ আমাকে শেষ করতে হবে। জনমত, আপনাদের জনমত কি ছিল আজকে? বাংলার জনমত অনুপ্রবেশ নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে বাংলার নেতাদের। কিশোর মালাকার বলছেন ওপারে অস্থিরতা বাড়ল, প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ। সৌরভ রায়চৌধুরী বলছেন নিশ্চিতভাবে বিপদ বাড়বে বাংলা তথা গোটা দেশের। গোপাল চন্দ্র দাস বলছেন অর্থাৎ কোথাও একটা বাংলার বিপদ বাড়ছে,
এই সেন্সটা কাজ করছে, এই অনুভূতিটা মানুষের কাজ করছে, সেই অনুভূতি নিয়ে মানুষ যদি ভোট দিতে যান তাহলে কি হবে? আমার আজকের যে প্রশ্ন ছিল, আজকের যে পোল কোশ্চেন ছিল আপনাদের কাছে, আপনারা কিভাবে জনরায় দিয়েছেন একবার দেখে নেব। সেরা তিনটে মত শুনিয়েছি, এবার জনরায়। বাংলাদেশে নতুন অস্থিরতা, জঙ্গি বিপদ বাড়বে এপার বাংলায়, এটাই প্রশ্ন করেছিলাম আমি। 93% মনে করছেন হ্যাঁ বিপদ বাড়বে, আর 7% মনে করছেন না। আমার স্পষ্ট কথায় বিপদ বাড়বে এটা যদি মানুষ মনে করেন, তাহলে সে বিপদ কমাবে কে, সেটার ভিত্তিতেই মানুষ ভোট দেবেন। সেই উত্তরটা কি হবে বা কারা হবে সেটা নিশ্চিতভাবে আমি জানি না, কিন্তু 26-এর বিধানসভা ভোটের অন্যতম ন্যারেটিভ বা একমাত্র ন্যারেটিভ কিনা আমি সেটাও জানি না, যে সুরক্ষা হতে চলেছে এবং জঙ্গি বিপদ থেকে বাংলার মানুষকে কে বাঁচাবে এটা হতে চলেছে। এটা বোধহয় এই রায় থেকে, আপনাদের জনরায় থেকে স্পষ্ট। আজকের মতো এখানেই শেষ করছি। অনির্বাণের চক্রবহ, সঙ্গে থাকুন TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH